বিয়ে হয়েছে গত বছর, এই 1 বছর পূর্ণ হলো। আর এই বছরই একা একা বাপের বাড়ি গেলাম। এর আগে যতবারই গিয়েছি হয় বরের সঙ্গে অথবা শ্বশুরমশাই নিয়ে গেছেন। বেশ কয়েকবার আমার বাবা এসেও নিয়ে গেছেন, কিন্তু মাসখানেক হলো বাবা ম্যাসি বেটাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে এ বাড়িতে এসেছি, আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। আসলে কদিন ধরেই মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। ফোনে 4 বেলা খোঁজ নিচ্ছিলাম, কিন্তু মনটা খুব আনচান করছিল। আমার এই অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের রাতে বললেন, বুঝলে বৌমা, তুমি কালকেই বাড়ি চলে যাও। মায়ের শরীরটা এতটা খারাপ, তুমি তো মেয়ে, তোমার যাওয়াটা দরকার। সেবা যত্ন করা দরকার। মেয়ে হিসেবে তোমার তো একটা কর্তব্য আছে। আর এই অসময়ে আমাদের উচিত তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। বর অফিস থেকে ফিরলে ওকে বললাম, কাল একটু বাড়ি যাব, বুঝলে, মায়ের শরীরটা না বেশ খারাপ হয়েছে। আর শাশুড়ি মাও বলল ঘুরে আসতে। তুমি অফিসে যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে? উত্তরে আমার স্বামী বলল, অবশ্যই যাবে। আর শুধু দেখতে গিয়ে তো লাভ নেই, কদিন থাকার মতো প্রিপারেশন নিয়ে যাও। একেবারে মাকে সুস্থ করে তবেই ফিরবে। এই বাড়ির চিন্তা তোমাকে করতে হবে না। তুমি তাহলে অফিসে যাওয়ার সময় আমাকে নামিয়ে দিও কিন্তু। আমার স্বামী বলল, কেন? যতটুকু জানি তুমি বিয়ের আগে একা একা স্কুল কলেজ করেছো, এখানেও টুকটাক বেরো মাঝে মধ্যে। তাহলে নিজের বাড়ি যাবে, প্রত্যেকবার কাউকে সঙ্গে নিতে হবে কেন? তোমার মা বাবা, তোমার বাড়ি, তুমি যখন ইচ্ছে যাবে আসবে। তাদের দেখাশোনা করবে, আপদে বিপদে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কাল তুমি একাই যাবে। সেই মতো আমি বাড়ি ঢুকলাম। আগে থেকে খবর দিয়ে আসিনি, ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব। বেলা তখন 10টা মতো হবে। বেল বাজাতেই বৌদি এসে দরজা খুলে দিল। আমার একমাত্র দাদার বউ। সে তো আমাকে দেখেই একমুখ হেসে বলল, আরে বুনি যে, এসো এসো। আমি হেসে ভেতরে ঢুকে এলাম। দেখলাম বৌদি দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, ও বৌদি, দাঁড়িয়ে আছো কেন? দরজাটা বন্ধ করে ভেতরে এসো। বৌদি অবাক হয়ে বলল, সৌরভ আসবে তো, বোধহয় গাড়িটা পার্ক করছে, তাই আমি অপেক্ষা করছি। না গো, এবার আমি একাই এসেছি। হঠাৎই বৌদি কেমন যেন মিয়ে গেল। ট্রলিটার দিকে তাকিয়ে শুধু একবার বলল, ও আচ্ছা, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? শ্বশুর শাশুড়ি সব ভালো? সৌরভ ঠিক আছে? আমি একটু অন্যমনস্ক হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, সব ওকে। আসলে আমি ততক্ষণে মায়ের সাথে দেখা করব বলে ছটফট করছিলাম। মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সেদ্ধ খাচ্ছে বিছানায় বসে বসে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো কেমন কোটরে বসে গেছে, বেশ রোগা হয়ে গেছে। বাবা থাকতে মা কি সুন্দর করে সিঁদুর পরত। ফাঁকা সিঁথিতে এই প্রথম মাকে দেখে বুকটা কেমন হু হু করে উঠল। মনে মনে ভাবলাম, কদিন একটু যত্ন করতে হবে মায়ের। আমি মা বলে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলাম। মা হেসে বলল, কখন এলি রে? সব ভালো তো? তারপর আমার উপর দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাকে খুঁজছো? মা উদ্বিগ্ন হয়ে বলল, তা হ্যাঁ রে, সৌরভ কই? হাত পা ধুচ্ছে নাকি? আমি হেসে বললাম, কেন গো, আমি একা আসতে পারি না? একাই এসেছি, এখন কদিন থাকবো এখানে তোমার কাছে। মা শুনেই খাওয়া বন্ধ করে বিছানা থেকে নেমে পড়ল। ভুরু কুঁচকে বলল, মানে? কাল রাতে ফোন করলি, আসবি, কিছু বললি না তো? সৌরভও কিছু বলল না?
বেয়ানও তো ফোন টোন কিছু করেনি। কি হয়েছে বল তো ঠিক করে। তারপর আমার উত্তরের অপেক্ষা না করে আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো অসুস্থ শরীরে। আর একটু হলেই পড়ে যেত। দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে যেন চমকে উঠল। মা আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজাসুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ঠিক করে বল। নিশ্চয় কোনো অশান্তি করেছিস। তুই একা এসেছিস দেখেই আমার সন্দেহ হচ্ছিল। ফোন কর এক্ষুনি সৌরভকে। আমি বললাম, কেন মা? আমি নিজের বাড়িতে আসতে পারি না? ইচ্ছে হলে কটা দিন থাকতে পারি না? তার জন্য জামাইকে আসতেই হবে? তোমাদের কথা মতো এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে দিইনি বলেই কি আর এই বাড়িতে আমার ভাত বরাদ্দ নেই? বলেই ঘর খুলে বেরিয়ে নিজের ঘরটায় গেলাম। সেখানে গিয়েও জোর ধাক্কা খেলাম। তাকের বইগুলো সব উধাও। আমার ছবি আঁকা রং, তুলি, প্যালেট সব এক কোণে ফেলে রাখা। পর্দার রং বদলে গেছে। আমার শখের ছবিগুলো দেওয়ালে নেই। যখন অবাক হয়ে দেখছি, তখন বৌদি ঢুকলো আমার ঘরে হাতে বিছানার চাদর নিয়ে। সেটা বিছিয়ে দিতে দিতে বলল, তুই চলে যাওয়ার পর ঘরটা এমনিই পড়ে থাকে জানিস। আমি ঘরটা রিপেয়ার করে একটা পার্লার করব ভাবছি। সারাদিন তো বাড়িতেই বসে থাকি। কাজটা জানি যখন, কেন কাজে লাগাবো না বলতো? তাই ঘরখানা নতুন করে ডেকোরেট করাবো। আর তোর বইগুলো না, যে পেপার নিতে আসে ওকে দিয়ে দিয়েছি। তুই তো এখন পাক্কা গিন্নি, তোর আর কি কাজে লাগবে এখন ওগুলো। বৌদি চলে যেতে আমি রং, তুলি নেড়ে চেড়ে দেখলাম। হাতে তৈরি পেনদানিটা ঝেড়ে ঝুড়ে বের করলাম। দেওয়ালগুলোতেও হাত বোলালাম। বোলপুর থেকে কেনা উইল্ড বেলটাও টুংটাং করলাম। বাঁশিটায় ফু দিলাম। পর্দাগুলো উড়ে এসে যেন বলছে, এ বাড়িতে আর কিচ্ছু আমার নেই, আমার জন্য নেই। শুধু অতিথির মতো যাওয়া আর আসা। অবশিষ্ট কিচ্ছু আর পড়ে নেই। দুদিনের বেশি থাকলে এবারের লোকজনের মুখ বেজার হয়। দুশ্চিন্তা করে, কি হলো, কেন হলো, কেন থাকছে, এতদিন থাকবেই বা কেন। ভাবতে ভাবতেই বরমশাইয়ের ফোন। আমি বললাম, কালকেই বাড়ি চলে যাব। মা এখন বেশ ভালোই আছে। সে বলল, তা গেছো যখন দুদিন থেকেই এসো না, মনটা ভালো লাগবে। আমি গিয়ে নিয়ে আসবো ক্ষণ। কিন্তু আমি পরদিন সকালেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় মাকে বললাম, এলাম, ও বাড়ি যাচ্ছি মা। এ বাড়িতে কালে ভদ্রে আসাই ভালো, তাতে জামাই আদর পাওয়া যায়। মা শুধু বলল, ছেলের বউ হয়ে গেলে মায়েরা পরাধীন হয়ে যায় রে। তারপরে স্বামী নেই, ছেলে ছেলের বউয়ের হাতের তলার মধ্যে থাকতে হয়। তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে, থাকবে, আনন্দ করে চলে যাবে। এতেই সুখ, এতেই শান্তি। ট্রলি নিয়ে একা একা মেয়ে এলে বুক কাঁপে রে সব মায়েরই। কোনো মাই চায় না তার মেয়ে তার বাপের বাড়িতে থাকতে এসে দুটো কথা শুনুক, চোখের জল ফেলুক। মেয়ের মা হও, বুঝতে পারবে কত জ্বালা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বৌদির ডাক শুনতে পেলাম। মাকে ডাকছে স্নান সেরে নিয়ে বাথরুম ফাঁকা করে দেওয়ার জন্য। বুঝলাম মাও এখন নিরুপায়। রাতে খেতে বসে যথারীতি গল্প গুজব করছে। স্বাভাবিকভাবেই আমি মন মরা, কাজ করতে হয়, করে যাচ্ছি। এমন সময় শ্বশুরমশাই বলে উঠলেন, মাটনটা কে রান্না করেছে?
ভালো হয়নি, কিন্তু এমনি কষ্ট হচ্ছিল। সরাসরি ভালো হয়নি কথাটা শুনে আমার কান্না পেয়ে গেল। আমার চোখের কোণে জল লক্ষ্য করে আমার শ্বশুরমশাই মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ কেন মা লক্ষ্মীর? ভালো হয়নি মানে কি সবসময় খারাপ হয়েছে বোঝায়? আরে আমি বলেছি শুধু ভালো হয়নি, দুর্দান্ত হয়েছে। বর ভাত খেতে খেতে ইশারা করে বলল, জাস্ট সুপার। তারপর শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, বৌমা, তুমি তো বেশ কদিন থাকবো বলে বাড়ি গেলে, আজই চলে এলে কেন? ও, মায়ের বাড়ি ওইটুকুই ভালো বাবা, বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না। চিন্তা হয় তোমরা কি খাচ্ছ, কি করছো, গাছগুলো জল পেল কিনা, শাড়িগুলোই বা কে তুলল, মায়ের প্রেশারের ওষুধটা ঠিকঠাক খাচ্ছে কিনা, তোমার ছেলের সময় মতো ঘুম ভাঙলো কিনা বলে আমার মনে হলো এরা তো একবারও মেনশন করে না ওটা আমার বাপের বাড়ি। অথচ মা বুঝিয়ে দিল এখন ওটা আমার বেড়াতে যাওয়ার একটা ডেস্টিনেশন। অজান্তেই আমার ঠিকানাটা অন্য বাড়ি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আইডি কার্ডগুলো এই ঠিকানাটা বদলাতে হবে এবার। খিদে নেই, রাতে কিছু খাবো না বলে শুতে চলে যাচ্ছিলাম। শাশুড়ি মা ইশারায় একটু দাঁড়িয়ে যেতে বললেন। ওদের খাওয়া হয়ে গেল, ওরা উঠে গেল। আমাকে একটা চেয়ার দেখিয়ে বললেন, এখানে বসো। তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে থালা ধরে একদলা ভাত মুখে পুরে দিয়ে বললেন, তোমার মাটানে গন্ধ লাগে বলে আমি যে হাঁটুর ব্যথা নিয়ে পনিরের তরকারি করলাম এত কষ্ট করে, তোমার মনের কষ্টটাই সব। তুমি সারা রাত না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না? সব ভাত কটা শেষ করে হাত ধুয়ে এসে আমাকে বললেন, ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষকেই জলের মতো হতে হয়। যেখানে থাকবে সেখানে নিজেকে গুছিয়ে নিতে শিখতে হয়। আর কে বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না? নিজের করে নিতে পারলেই নিজের বাড়ি হয়। এটাই তোমার বাড়ি, এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি। মায়ের ওপর অভিমান করো না। বৌদির মতো তুমিও এ বাড়িটাকে নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছে মতো গুছিয়ে নাও না। মায়ের বাড়িটা থাক না মাঝে মাঝে যাওয়ার জন্য, হাওয়া বদলের জন্য। খুব অসুবিধা হবে। আমার তখন চোখের কোণে জল, অথচ মনটা কেমন হালকা হয়ে গেছে। এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গেলাম। মা তখন কপট রাগ দেখিয়ে বলে উঠল, এঁটো মুখে এসব করতে এসো না, যত সব আদিক্ষেতা। হ্যাঁ, সব সময় শাশুড়ি কথাটা জুড়ে না দিয়ে দু এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বলেও তো বলা যায়। বিশেষ করে যে আমাদের মেয়ে মনে করে যত্ন করে। আমরা বলি মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে, তাদের যদি একটু সাপোর্ট দেওয়া যায়, তারাও কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা নিজের বাড়িটাকে ছেড়ে পরের বাড়িটাকেও নিজের বাড়ি মনে করতে পারে। তারাও বিশ্বাস করতে পারে জন্ম অন্য বাড়িতে হলেও বাকি জীবন তার এখানেই কাটবে। কারণ মুদ্রার এপিঠ সত্য হলে ওপিঠও তো মিথ্যে নয়। যদি গুণবান শ্বশুর বাড়ি থাকে তার সনে তবে সংসার সুখের হয় রমণীর গুণে। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সোনালী।